কাকু তো ওর কাগজে আছে তো, আপনার তো লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয় কৃষ্ণ ভদ্র, আর তার তো চেক পাওয়ার অভিষেক ব্যানার্জির নামে আছে, তো পরিষ্কার আছে। বলছি উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে বরঞ্চ সিবিআই এগেইনস্টে চিঠি করুন না ক্ষমতা থেকে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় শব্দবন্ধটা বলে ইলেকট্রনিক্স মিডিয়া একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা হয়েছিল গতকাল। ঠিক সে সময় যখন জানা গিয়েছিল, বাংলা সংবাদ মাধ্যমে জানা গিয়েছিল যে সিবিআই নির্দিষ্ট থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা উচ্চারণ করেছে, তখন থেকেই এই জল্পনাটা চলছিল যে জল্পনার আদতে কোনো সারবত্তা নেই। কেননা যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির চিফ অপারেটিং অফিসার ছিলেন এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, সেই কোম্পানির ব্যাংক অপারেটর ছিলেন, ব্যাংকের ট্রানজ্যাকশনের অপারেটর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা তিনি তার আগে চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, তার আগে ডিরেক্টর পর্যন্ত ছিলেন। ফলত সেই কনফিউশনটা যারা তৈরি করছিলেন তারা না জেনে অজ্ঞানত তৈরি করছেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বোঝার জন্য বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়নি। সঞ্জয় বসু, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী, তিনিই স্পষ্ট করে দিয়েছেন আমার মক্কেলের নামে সিবিআই ইন্টেনশনালি কিছু ম্যাল ক্যাম্পেইনিং করছে। ফলত স্বাভাবিকভাবে যেখানে আইনজীবী বলছেন আমার মক্কেলের সম্বন্ধে, তাহলে সেই মক্কেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, সেই কনফিউশন আসছে কী করে? ইলেকট্রনিক্স মাধ্যমে দেখছিলাম প্রচুর নাম করা বিশ্লেষকরা তারা এটা বিশ্লেষণ করতে গিয়ে ভুল করছিলেন যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালো না তো সিবিআই। জানানোর কি প্রয়োজন আছে আর জানানোর কি বাকি আছে বলুন তো? আমি খালি ভাবছিলাম জানানোর বাকিটা কি আছে। 28 পাতার চার্জশিট, সেই চার্জশিটের কপিটা আমার হাতে রয়েছে। আমি এন্টায়ার চার্জশিটটা বাংলা বার্তায় আজকে প্রতিবেদন পেশ করব বলে খুঁটিয়ে পড়ার চেষ্টা করছিলাম, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে খুব পরিষ্কার বলি আমার দুটো অবজারভেশন মনে হয়েছে। প্রথমত, সিবিআই এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজিয়ে দেখলো নিশ্চিতভাবে কোনো একটা জায়গায় ইনস্ট্রাকশনের ভিত্তিতে। দেখুন, প্রথম চার্জশিটে নাম নেই, দ্বিতীয় চার্জশিটে নাম নেই। যখন মানুষ আশা ছেড়ে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সকে ধরা হবে, তার প্রপার্টি অ্যাটাচ করা হবে, কিন্তু তাকে ডাকা হবে না, তাকে ইন্টারোগেট করা হবে না, তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না, যখন বাংলার মানুষ ধরেই নিয়েছিল, ঠিক সেই সময় এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে দিয়ে দেওয়া হলো। কীভাবে দেওয়া হলো? 3 জন ব্যক্তিবিশেষ বসে কথা বলছিলেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, 3 জনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট। 3 জন বসে কথা হচ্ছিল, সেটা রেকর্ডেড হয়েছে। সেই রেকর্ডের অডিওটা খুঁজে পাওয়া গেছে কোনো একজন ব্যক্তির ল্যাপটপ থেকে, এবং সেটা সিএফএসএল টেস্টিংয়ের দিকে গেছে। তার ভিত্তিতেই সেই ঘটনাটাকে সংক্ষেপে নয়, বেশ কিছুটা ইলাবোরেট ওয়েতে সিবিআই তার চার্জশিটে উল্লেখ করেছে। এবং আমি লক্ষ্য করছিলাম যে চার্জশিটে যে পয়েন্টটাতে করেছেন, 17 নম্বর পয়েন্টে 12 নম্বর পাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কী বলা হয়েছে। কালীঘাটে কাকু বলেছেন 16 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিমান্ড করেছেন তার জন্য, এবং তাকে আরও 20 কোটি টাকা দিতে হবে, এসব নানান কিছু উল্লেখিত আছে। এই সমস্ত তথ্যগুলো এক একটা পয়েন্টে সিবিআই চার্জশিটে, সাপ্লিমেন্টারি চার্জশিটে দিয়েছে। এবং প্রশ্নটা হলো সিবিআই চার্জশিটে দিল কেন, ভাসালো কেন? এই প্রশ্নটা আপনাদের মনেও দেখা দিচ্ছে, আমার মনেও দেখা দিচ্ছে। এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু টাচ করে দেখা যে দেখো, তুমি নিজেকে নির্দোষ বলে বারবার জাহির করো, আদতে তুমি নির্দোষ নও, তোমার সম্বন্ধে অনেক তথ্য কিন্তু রিভিল হচ্ছে। এবার এরপরে যদি সিবিআই এর কি কোনো অপশন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে হাত বাড়ানো? অবশ্যই আছে। আমি সেটা আপনাদের খুব সংক্ষেপে কিছু নির্দিষ্ট তথ্য দিয়ে আমি সেটাকে আপনাদের কাছে ইলাবোরেট করবো। কিন্তু তার আগে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে এটা দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সরাসরি মামলা করতে পারতেন, সরাসরি নোটিশ করতে পারতেন সিবিআইকে যে আমার নামটা কেন এভাবে দেওয়া হলো। যেটা শুভেন্দু অধিকারী বললেন, আমি সেটা প্রথমে শোনালাম, সেটা করলেন না কেন? শুধু সঞ্জয় বসুকে দিয়ে বাইরে একটা নিজের প্রোফাইল ইমেজ ঠিক রাখার জন্য একটা সার্কুলার জারি করে দিলেন যে আমার মক্কেলের সম্মানহানি করা হচ্ছে। আরে সম্মানহানি করার জন্য তো লিগাল নোটিশ দরকার, সিবিআইকে লিগাল নোটিশটা করলেন না কেন? সেখানেই লুকিয়ে রয়েছে উত্তর। আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে কয়েকটা তথ্য বলবো। সেটা হচ্ছে, দেখুন, সিবিআই ঘরের দরজার, মানে যে ঘরে বসে এই কাজটা করছে, সেই ঘরে দরজার 3টে প্রহরী বসিয়ে রেখেছে। আমি চার্জশিটটা পড়তে গিয়ে দেখছিলাম, যেখানে দাঁড়িয়ে যে আই উইটনেস করা হয়েছে, যাদের সাক্ষী করা হয়েছে, তার 3 নম্বর সাক্ষী করা হয়েছে এমন একজন ব্যক্তিকে যার নাম হচ্ছে অরবিন্দ রায় বর্মন। অরবিন্দ রায় বর্মন ব্যক্তিটিকে, ইনি হচ্ছেন কুন্তল ঘোষ, যে কুন্তল ঘোষের তিনি হচ্ছেন স্টাফ। এই অরবিন্দ রায় বর্মন এই রেকর্ডিংটা করেছে, যে রেকর্ডিংয়ে সুজয় কৃষ্ণ ভদ্র এই কথাগুলো বলেছেন। সেই অরবিন্দ রায় বর্মনকে এই মুহূর্তে সাক্ষী করে দেওয়া হয়েছে। সম্ভবত আমি যদি ভুল না বলি 164 164 ধারায় তার বয়ানকে রেকর্ডিং করা হয়েছে। এবার
এই অরবিন্দ রায়বর্মন ছিলেন কুন্তল ঘোষের অ্যাপয়েন্টেড, তিনি ওখানকার মানে অডিওটা রেকর্ড করার জন্য সেদিনকের মিটিংয়ে 2023 সালে সম্ভবত নভেম্বর বা কোনো একটা মাসে বৈঠকটা হচ্ছিল, 2017 সালে মাফ করবেন। এবং সেই মিটিংয়ে প্ল্যানিং ছিল যে কীভাবে টাকাটা তোলা হবে, চাকরি বিক্রির টাকাটা। কে কে বসছিলেন তার আগে আরেকবার বলিনি, সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটে কাকু, তার পরিচয় কি, তিনি লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিলেন, পরবর্তীকালে চিফ অপারেটিং অফিসার ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের শেষ দিন পর্যন্ত সর্বময় কর্তা, তিনি বোধহয় এখনও আছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট, কারণ 2012 সালে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর একই দিনে দুজনে হন। ফলে সেই মানুষটি সেদিনকে ছিলেন ওই বৈঠকে, কালীঘাটে কাকু যাকে বলা হয় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে। দ্বিতীয় লোকটি ছিলেন, তিনি হচ্ছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূল কংগ্রেসের, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের যুবর দায়িত্ব নেন, সভাপতি হন, ঠিক সেই সময় সেখানকার অল ইন্ডিয়ার ওই ওয়েস্ট বেঙ্গল প্রদেশ তৃণমূল ইউথ কংগ্রেস কমিটির অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রেসিডেন্ট হন, তখন শান্তনু বন্দ্যোপাধ্যায় ছিলেন তার ভাইস প্রেসিডেন্ট। আমার হাতে সেই সার্কুলারের কপিটা আছে, দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নাম, দ্বিতীয় নাম সোহম চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট, তৃতীয় নাম হচ্ছে শান্তনু ব্যানার্জি। কতটা কনফিডেন্সের লোক না হলে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকেন। এবং প্রথম সোহম চক্রবর্তীর পরের নামটাই ছিল এই শান্তনু ব্যানার্জি। শান্তনু ব্যানার্জির তার সন্তানের অন্নপ্রাশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। আমরা সেই ছবিও দেখেছি যেখানে একটা এর থেকে কোনো একটা হেলিকপ্টারে নেমেছেন, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজন মাত্র হেঁটে আসছেন, তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায়, খুব ট্রাস্টেড লেফটেন্যান্ট। সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় এই মিটিংটায় ছিলেন। আরেকজন তৃতীয়জন যিনি ছিলেন তিনি হচ্ছেন কুন্তল ঘোষ। এই কুন্তল ঘোষও কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের খুব ট্রাস্টেড একজন লেফটেন্যান্ট, তার কারণ সায়নী ঘোষ যখন প্রেসিডেন্ট হন তখন তার সম্পাদক হিসেবে কুন্তল ঘোষ ছিলেন। ফলে সেই কুন্তল ঘোষ এই মিটিংটায় ছিলেন। এরা তিনজনে মিলে মূলত টাকা তোলার যে অপারেশনসের কাজটাকে পরিকল্পনাটা করছিলেন। এবং সেইখানেই অরবিন্দ রায়বর্মন বলে ব্যক্তিটিকে কুন্তল ঘোষ নিয়ে যান সমস্ত তথ্যগুলোকে, মানে সমস্ত বক্তব্যগুলোকে অডিও রেকর্ডিং করার। এই অডিও রেকর্ডিংটা করার পর এইটিকে তিনি ট্রান্সফার করেন এই অরবিন্দ রায়বর্মন একটি ল্যাপটপে, এবং সেই ল্যাপটপে সেটা আলাদা করে স্টোর ছিল। সেইটাকে সিবিআই কিন্তু ক্যাপচার করে এবং সেখান থেকে অডিও রেকর্ডিংটা পুরোটা, প্রায় 1 ঘন্টা অডিও রেকর্ডিংটা পুরোটা তারা শোনেন। শুনে তারপরে প্রত্যেকের ভয়েস স্যাম্পল টেস্টের জন্য সিবিআই আবেদন করে কোর্টের কাছে। এক এক করে প্রত্যেকের ভয়েস স্যাম্পল টেস্ট হন, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হন, কুন্তল ঘোষের হয়, এবং শেষ পর্যন্ত কালীঘাটের কাকুর কিছুদিনের আগে হয়। এই ভয়েস স্যাম্পল টেস্টিং সিএফএসএলের রিপোর্টের জন্য পাঠিয়ে দেয় সিবিআই। পাঠিয়ে দিয়ে এর রিপোর্ট কিন্তু দিল্লিতে এসে গেছে, কিন্তু যে কোনো কারণেই কলকাতায় সেটা সিবিআই এখনও সারফেসে আনেনি। অর্থাৎ এদের তিনজনের ভয়েস স্যাম্পল যদি মিলে যায় তাহলেই সিবিআইয়ের হাতে যেটা আসবে সেটা হচ্ছে কালীঘাটের কাকু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, কি বলেছেন আমি একটুখানি আপনাদের, মানে আমি একদম অরিজিনাল চার্জশিট থেকে আপনাদের উক্ত পয়েন্ট থেকে আপনাদের আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যেখানে বলছেন, আমি একটু 17.10 17 নম্বর প্যারার 10 নম্বর সাব পয়েন্টে লেখা হচ্ছে that there was a rift between Abhishek Banerjee and accused Partho Chatterjee on the issue of illegal appointment, and accused Sujoy Krishna Bhadra was heard saying that Abhishek Banerjee had demanded rupees 15 crores for the illegal appointment already done, and when Sujoy Krishna Bhadra expressed his inability to collect more money since the candidates had already paid rupees 6.50 lakhs each, then Abhishek Banerjee told Sujoy to stop their appointment, else he would get those candidates arrested, অথবা এই ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করিয়ে দেবেন, ক্যান্ডিডেটদের ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিতে হবে, অ্যান্ড অর গেট দ্য ক্যান্ডিডেটস পোস্টেড অ্যাট এ ডিস্টেন্ট প্লেসেস, অথবা এই ক্যান্ডিডেটদের অনেক দূরবর্তী স্থানে পোস্ট করিয়ে দিতে হবে। কে বলছেন? সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন। তার রেকর্ড কিন্তু ইতিমধ্যে সিএফএসএল টেস্টের জন্য গেছে, এই রেকর্ড কিন্তু সিবিআইয়ের হাতে, যেখানে বলছেন যে rupees 15 crores for their illegal appointment অভিষেক ব্যানার্জি হ্যাজ ডিমান্ডেড। ভাবতে পারছেন? এবং তারপরেও আরও টাকা তিনি চাইছেন, সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন, এবং তারও আরও ডিটেলস রয়েছে। আমি শুধু এই প্যারাটা আপনাদের কাছে পড়ে শোনালাম। এটা সিবিআই কোর্টে প্রডিউস করছে, যেটাকে মানহানি হচ্ছে, সম্মানহানি হচ্ছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার বলার অধিকার আছে, তিনি বলেছেন। কিন্তু আপনাদের কাছে আমি শুধু একটা কথা এই প্রসঙ্গে বলবো, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কনফিডেন্সটা কোথা থেকে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স রাখা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, কিন্তু সিবিআই এর কনফিডেন্সটা কীভাবে আসছে আমি সেটা একটু সংক্ষেপে ব্যাখ্যা করবো। দেখুন, সিবিআই, আমি এই কেসটা ঘাঁটতে গিয়ে দেখছিলাম লিস্ট অফ উইটনেসে, 55 জনের উইটনেস করেছে, এবং
লিস্ট অফ ডকুমেন্টস দিয়েছেন, মানে ডকুমেন্টস অ্যাটাচ করেছেন প্রায় 82টা। মানে কতটা হোমওয়ার্ক করে সিবিআই কাজটা করেছে। 54 জনের যে লিস্ট অফ উইটনেস করেছে তার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, যেটা ইলেকট্রনিক্স মিডিয়া কেন আলোচনা করছে জানি না। সাক্ষী হিসেবে রেখেছেন শ্রী অরবিন্দ রায় বর্মন। কে নি? কুন্তল ঘোষের স্টাফ, যে কুন্তল ঘোষ টাকা তুলেছেন, যার নির্দেশে ওই অডিও রেকর্ডিংটা হয়েছে, যার নির্দেশে অডিও রেকর্ডিংটা ল্যাপটপে সুরক্ষিত ছিল, কিন্তু সেই ল্যাপটপটা যে সিবিআইয়ের হাতে যাবে হয়তো কুন্তল ঘোষও বুঝতে পারেনি, এবং সেখান থেকে যে তারা ওটা রিকভার করবে, তারপরে ভয়েস স্যাম্পল টেস্ট হবে। ফলত সেই অরবিন্দ রায় বর্মনকে কিন্তু সাক্ষী হিসেবে ইতিমধ্যে সিবিআই বুক করে নিয়েছে। বলছি না, দরজার 3 দিকে, পেছনের 3টে দরজা 3টে রক্ষী বসিয়ে রেখেছে সিবিআই। অরবিন্দ রায় বর্মন ইজ ওয়ান অফ দেম, যাকে অলরেডি আই উইটনেস হিসেবে, সাক্ষী হিসেবে তাদের বয়ান রেকর্ড হয়েছে, তাদের অডিও রেকর্ডিং হয়েছে, তাদের লেখা চিঠি প্রমাণ হিসেবে নেওয়া হয়েছে, এবং সাক্ষী হিসেবে কোর্টে তাদের প্রডিউস করা হচ্ছে। এক। দ্বিতীয়ত হচ্ছে আরেকজনকে নেওয়া হয়েছে, তিনি হচ্ছেন মিসেস সুস্মিতা চক্রবর্তী। ইনি হচ্ছেন ওই লিপস অ্যান্ড বাউন্সের রিসেপশনিস্ট। আপনি ভাবুন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি রিসেপশনিস্টকেও সিবিআই কিন্তু প্র্যাকটিক্যালি আই উইটনেস হিসেবে রেকর্ড করিয়ে নিয়েছেন, এবং ইনি মেল চালাচালিগুলো সমস্ত করতেন, ফলে সেই মেল রিকভারিগুলো হয়েছে। এবং সুস্মিতা চক্রবর্তী বোধহয় বুঝতে পেরেছেন যে এখান থেকে বাঁচার উপায় নেই, বাঁচতে গেলে আমাকে সিবিআই যা যা বলছে, যেগুলো সত্যি প্রমাণ, সেগুলোতে আমাকে হ্যাঁ বলতে হবে। অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির রিসেপশনিস্ট এখন সিবিআইয়ের আই উইটনেস। 2। 3 নম্বর হচ্ছে নিখিল হাতি। নিখিল হাতি, আমি যা রিপোর্ট সংগ্রহ করেছি, এই 28 পাতার চার্জশিটে তার ডিটেল রিপোর্টটা আমি দেখছিলাম, সেখানে নিখিল হাতি হচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্রর সেক্রেটারি। বলো, তাঁর থ্রু দিয়ে সব ডিলগুলো হতো। তিনিও কিন্তু এখন সিবিআইয়ের সাক্ষী। অর্থাৎ সুস্মিতা চক্রবর্তী, আর তার সঙ্গে নিখিল হাতি, এবং তার সঙ্গে রয়েছেন অরবিন্দ রায় বর্মন। আমি 3 জনের নাম বললাম, 54 জন আছেন, ব্যাংকের ম্যানেজার আছেন, ব্যাংকের মাধ্যমে যে ডিলগুলো হচ্ছে, ট্রানজ্যাকশানগুলো হচ্ছে, সব কিছু সাজিয়ে নিয়েছে। এর আগে একটা চার্জশিট, তারপরে দ্বিতীয় চার্জশিট, দিস ইজ দ্য 3rd চার্জশিট। সেইখানে যখন 54 জনের সাক্ষী, তার মধ্যে ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন টপ পার্সনদের ইনভলভমেন্ট, সেই নামগুলো সাক্ষী হিসেবে সাজানো, সব মিলিয়ে কিন্তু এটা হোমওয়ার্কটা ভালো হয়েছে বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, এরপর যেটা আসতে পারে, আমি এবার কেসের প্রবাবিলিটির দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে এরপরে যখন সিএফএসএলের রিপোর্টটা এসে যাবে, সেটা যখন কোর্টে সিবিআইয়ের তরফ থেকে প্রডিউস করা হবে, যে এই সিএফএসএলের রিপোর্ট, এই সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ বসে যে আলোচনা করেছিলেন 1 ঘন্টার, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটামগুলো এসেছিলো, সবই এসেছিলো, তাদের ভয়েসটা মিলে গেছে। মেলাটাই স্বাভাবিক, ভয়েসটা মিলে গেছে। যখন এই রিপোর্টটা সেখানে সাবমিটেড হবে কোর্টে, তখন কোর্ট কী বলবে? কোর্ট বলবে যে এদের যা যা রেকর্ডের সাবমিশন আছে, তাহলে এদের ইন্টারোগেশন শুরু হোক। তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাস্টোডিয়াল ইন্টারোগেশন এমার্জেন্সি হয়ে পড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন পরিষ্কার বলবেন, না, এটা আমার সম্বন্ধে ওরা বানিয়ে বলেছে, মিথ্যে কথা, এগুলো কোনো আদৌ সত্য কথা নয়। সেটা স্বাভাবিক, যে কারোর সম্বন্ধে অভিযোগ জানলে তিনি তো সেটাই বলবেন, ঠিক হোক ভুল হোক, তিনি সেটাই বলবেন। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে সিবিআইয়ের প্রমাণ করার জায়গাটা কোথায় আসবে? সিবিআইয়ের প্রমাণ করার জায়গাটা আসবে এখানে যে সুজয় কৃষ্ণ ভদ্র 3টে জায়গায় বসে টাকা তুলেছিলেন। এই 28 পাতার চার্জশিটে আছে। একটা জায়গার নাম হচ্ছে, একটা সরাসরি সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে বসে একটা টাকা উঠেছে। আর দ্বিতীয় হচ্ছে একটা নির্দিষ্ট ক্লাবের নাম বলেছেন, যে ক্লাবটাতে বসে টাকা উঠেছে। আর দ্বিতীয় যে টাকাটা উঠেছে সেটা হচ্ছে একদম পরিষ্কারভাবে টাকাটা উঠেছে লিপস অ্যান্ড বাউন্সের অফিসে বসে। ফলে এই 3টে জায়গায় বসে টাকাটা উঠেছে। এবং যত টাকা, আমি তো 16 কোটি টাকা অভিষেক ডিমান্ড করেছেন বলে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছেন, কিন্তু আমি যা তথ্য পাচ্ছি, এখানে তাপস মণ্ডল 19 কোটি 47 লক্ষর একটা ডিল সেখানে উল্লেখিত রয়েছেন। কুন্তল ঘোষ নিজে 25 কোটি টাকা তুলেছেন, সেটার একটা তথ্যই চার্জশিটে 17 নম্বর প্যারার 8 নম্বর পয়েন্টে রয়েছে। ফলে মানে ফিউ হান্ড্রেডস অফ ক্রোডস টাকা উঠেছে। ফলে তার একটা পার্ট এখানে জাস্ট শো করা হয়েছে, কিছুটা দেখানো হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে এবার এই টাকাগুলো যখন লিপস অ্যান্ড বাউন্সের অফিসে বসে টাকা উঠেছে বলে চার্জশিটে বলা হচ্ছে, তাহলে তাকে আমি ধরে নিলাম তর্কের খাতিরে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টররা কিচ্ছু জানেন না, শুধুমাত্র সুজয় কৃষ্ণ ভদ্র অপরাধী, তিনি বসে বসে টাকা তুলেছেন। তাহলে হি ওয়াজ গিভেন দ্য পারমিশন, তাকে অ্যালাউ করা হয়েছে এটার জন্য। এটা সম্ভব? কখনো সম্ভব যে আমার কোম্পানিতে দিনের পর দিন বসে একজন চিফ অপারেটিং অফিসার কোটি কোটি টাকা এরকম তুলছেন, হয়তো কয়েকশো কোটি টাকা তুলেছেন, আমি কিচ্ছু জানি না, এটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য?
তার মানে আমার কোম্পানির চিফ অপারেটিং অফিসার নয় কোম্পানির নামে কিছু সম্পত্তি কিনেছেন এবং তার কিছু তথ্য প্রমাণ অতীতে আমরা বাংলা বার্তায় দেখিয়েছি যে কোম্পানির নামে বেশ কিছু প্রপার্টি কেনা হয়েছে। এবং আপনি একটু যদি খেয়াল করে দেখেন, আমি আপনাকে ধরিয়ে দিই ক্লুগুলো, এগুলো নিয়ে আমরা রিসার্চ করছি। সেটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের বেশ কিছু প্রপার্টি অ্যাটাচড হয়েছে এবং সেই যে প্রভিশনাল অ্যাটাচমেন্ট হয়েছে সেই অ্যাটাচমেন্টটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বা লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু চ্যালেঞ্জ করা হয়নি বা হাইকোর্টে কোনো চ্যালেঞ্জ করা হয়নি। প্রপার্টিগুলো অ্যাটাচড হিসেবেই থেকে গেছে। এখানেই তো ক্লু লুকিয়ে রয়েছে, অর্থাৎ ওই টাকাগুলো ব্ল্যাক মানি টাকাগুলো লিপস অ্যান্ড বাউন্সের কোথাও না কোথাও ইনভেস্টেড হয়েছে এবং সেটা দ্যাট হ্যাজ বিন আইডেন্টিফাইড বাই সিবিআই। আইডেন্টিফাই করেছেন বলে সিবিআই বা ইডি সেই প্রপার্টি অ্যাটাচমেন্টের দিকে পর্যন্ত গেছেন এবং সেই প্রপার্টি অ্যাটাচমেন্টটাকে অস্বীকার করা হয়নি কোর্টে গিয়ে, সেটাকে কাউন্টার করা হয়নি। আমি বলছি ক্লুগুলোকে যদি আপনারাও মেলান বুঝতে পারবেন সিচুয়েশনটা কিন্তু সেই দিকে যাচ্ছে। অর্থাৎ সিবিআই কিন্তু অনেক কোমর বেঁধে ঘর বেঁধে পুরো কাজটাকে অপারেশনসটা করেছেন, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে খুব লজিক্যালি ব্যাপারটাকে অস্বীকার করার চেষ্টা হবে। কিন্তু আমি বলছি আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে, জানেন, বিশ্বাস করুন, ঠিক কি ভুল সেটা ফিউচার উইলসে। 2026 যত কাছে আসছে অভিষেককে কিন্তু আলটিমেটাম দেওয়া হচ্ছে। হিয়ার ইজ দ্য ক্লু, হিয়ার ইজ দ্য ডকুমেন্ট। ফার্স্ট চার্জশিটে তোমার নাম দেওয়া হয়নি, সেকেন্ড চার্জশিটে তোমার নাম দেওয়া হয়নি, থার্ড চার্জশিটে তোমার নামটা আমরা দিয়ে রাখলাম এবং তোমার সম্বন্ধে আমরা কী পেয়েছি তার একটু হিন্টস দিয়ে রাখলাম। দেখুন, এই যে 1 ঘন্টার অডিও যেটা উদ্ধার করেছে অরবিন্দ রায় বর্মনের অফিস থেকে, এটা আপনি আমি কেউ জানতাম? কোনো সংবাদপত্রে এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে বলুন তো? কোনো আলোচনা হয়েছে? কেউ কোনো দিন আলোচনাই করিনি। কেন, আমার নিজের বিশ্বাসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানতেন না যে 1 ঘন্টার অডিওটা এদের হাতে আছে, অর্থাৎ সাসপেক্ট করেছেন। এবং সেইটাতে যে এইসব বলা আছে যে অভিষেক 16 কোটি টাকা ডিমান্ড করেছেন ইললিগাল এর জন্য এবং তাকে আরও 20 কোটি টাকা দিতে হবে বা আরও কিছু কিছু ইনভেস্টমেন্ট, সেগুলো তো সব আসেনি এখনও। থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট মানে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট হতে পারে, ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিট হতে পারে, এখন অনেকটা সাপ্লিমেন্টারি চার্জশিট ওয়েট করছে। সিবিআইয়ের হাতে ডকুমেন্টস হিসেবে কী আছে আমি সেগুলো ট্রেক করতে গিয়ে দেখছিলাম যে ইমেল আইডিগুলো প্রচুর উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই লিপস অ্যান্ড বাউন্সের অফিস থেকে যে ইমেল আইডিগুলো করা হয়েছে, সেখানে যে ইমেল আইডিগুলো গেছে, লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি ডিরেক্টর কে ছিলেন? 2012 সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। 2014 সালে ইলেকশন লড়বেন বলে ডিরেক্টর পদ থেকে সরেছেন, কিন্তু তার পরিবারের লোকজন তো ডিরেক্টর হয়েছিলেন। আমরা 2019-এর লোকসভা নির্বাচনে জানতাম যে তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছেন। একে 2016-য় যখন এর নামটা নারদা কাণ্ডে যখন এর সুজয় কৃষ্ণ ভদ্র নামটা ভেসে উঠলো, তখন তাকে ডিরেক্টর পদ থেকে সরিয়ে চিফ অপারেটিং অফিসার করে দেওয়া হলো। ফলত সেই সুজয় কৃষ্ণ ভদ্র বসে বসে অপারেট করছেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে বসে বসে, কিচ্ছু কেউ জানতো না এবং কোনো ডকুমেন্টস নেই, ঠিক নয়। প্রচুর প্রচুর মেল আইডি ট্র্যাক করা হয়েছে। এই চার্জশিটে দেখছিলাম একটার পর একটা মেল আইডি অ্যাড্রেস রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে এবং সেই নথিগুলো কোর্টে জমা দেওয়া হচ্ছে যে সেই মেল আইডি থেকে ট্র্যাক করা গেছে কোথা থেকে কী কীভাবে করা হয়েছে। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট 2000 প্রয়োগ করে প্রচুর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেগুলোকে ইতিমধ্যে করেছে, ক্যাপচার করে নিয়েছে সিবিআই। মূল কথা যেটা আমি আপনাদের কাছে বলবো, আজকের এই প্রতিবেদনটা পেশ করতে গিয়ে বলবো যে দেখুন, সিবিআই আলটিমেটলি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা বাজিয়ে দেখলো বলতে নোটিস করে দিল যে ইউ আর আন্ডার বুকিং, তোমাকে হলুদ কার্ড আমরা দেখিয়ে রাখলাম, লাল কার্ড দেখাবো কিনা এটা অবশ্যই সেটা আপনাদের চিরাচরিত কথা, আমারও কথা, সেটা হচ্ছে দিল্লির প্রভুরা লাল কার্ড দেখানোর জন্য সিবিআইকে সিগন্যাল দেবে কিনা। কিন্তু যে কার্ডটা এই মুহূর্তে দেখানো হলো তাতে একটা ঘটনা কিন্তু ঘটে গেল, যেটা নিশ্চিতভাবে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাবাবে। সেটা হচ্ছে কোর্টের কাছে বলে দেওয়া হলো 1 ঘন্টার কথোপকথনে এই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া আছে, সেটা নোটিফিকেশন আছে। এইবার সিএফএসএল এর রিপোর্ট কোর্টে প্লেসড হলেই কোর্টের জজ সাহেবকে বলতে বাধ্য হবে যে এর ভিত্তিতে আপনারা ফার্দার ইনভেস্টিগেশন কী করছেন। তখনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হবে এবং তখন দিল্লির প্রভুরা সিগন্যাল দিলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে এবং সেই সময় এই যে প্রমাণগুলোকে সাজিয়ে রেখেছে সিবিআই, এইগুলো কিন্তু সিবিআইয়ের পক্ষে সহায়ক হবে। আবারও বলছি, এটা হোমওয়ার্কটা ভালো করেছেন বলে অরবিন্দ রায় বর্মন, সুস্মিতা চক্রবর্তী, নিখিল হাতি অনেক সাক্ষী রেখেছেন, প্রায় 54 জন সাক্ষী রেখেছেন, 55 জন সাক্ষী রেখেছেন, ডকুমেন্টস জমা দিয়েছেন 82টা। ফলে সেইগুলো কিন্তু আলটিমেটলি সিবিআইয়ের পক্ষে সহায়ক হবে। ফলত শেষ পর্যন্ত তার উপর নির্ভর করবেন অনেকগুলো ফ্যাক্টর। কেউ অনেকে আপনারা বলছেন যে নতুন দল কেউ তৈরি করবেন কিনা, জানি না, এর উপর ডিপেন্ড করতে পারে। তৃণমূলের তিনি থেকে যাবেন কিনা, থাকলেও কতটা আত্মসম্মান নিয়ে থাকবেন সেগুলোও ডিপেন্ড করবে। অনেক কিছু
2026কে মাথায় রেখে এবার সিবিআইয়ের এই গতকালের এই সাপ্লিমেন্টারি চার্জশিট সব কিছু যেন রাজনীতিটা কিরকম গুলিয়ে দিচ্ছে। অনেক কিছু হতে পারে, অনেক কিছু আমি অ্যাজিউম করছি, কিন্তু কোনো কিছু প্রেডিকশন করছি না, কেন আই ডোন্ট ট্রাস্ট দিস পিপল। আপনারা অনেক সময় আমাকে বলেন যে আপনি কিছুতেই সেটিংয়ের তত্ত্ব বিশ্বাস করেন না। আমার আসলে কোথায় একটা সমস্যা জানেন তো, আমি খুব পরিষ্কার বলি আপনাদের কাছে, স্বীকার করতে কোনো দোষ নেই। সিবিআইকে বিশ্বাস করতে ইচ্ছে করে, প্রিমিয়ার এজেন্সিকে যদি বিশ্বাস না করি কাকে করবো? সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিয়েছে, আমি বিশ্বাস করুন একাধিকবার আপনাদের স্বার্থেই চার্জশিটটা আমি পড়েছি, একদম প্রত্যেকটা পাতা প্রত্যেকটা শব্দ ধরে পড়তে পড়তে মনে হচ্ছে যে সিবিআই ক্যান ডু দিস। ইফ সিবিআই ক্যান ডু দিস, এবং সিবিআই যদি এই চার্জশিট কোর্টে প্রডিউস করে, কোর্টকে তো আর দিল্লির প্রভুরা ম্যানেজ করতে পারবেন না। কোর্টে জুডিশিয়ারি যদি একটু জাস্টিস অমৃতা সিনহা কিংবা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো লোক হয়ে যান, তাহলে কিন্তু দুঃখ আছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মান সম্মান গেছে বলে তার অ্যাডভোকেটকে দিয়ে বলাচ্ছে, তার কিন্তু সমস্যা আছে। আপাতত এইটুকুই ব্রিফিং করলাম, যা যা আমার অবজারভেশন এই চার্জশিট নিয়ে সেটা বললাম, যেটা যে তথ্য আমি কালেক্ট করেছি সেইগুলো বললাম, যে পয়েন্ট অফ আর্গুমেন্ট, যে আর্গুমেন্টগুলো প্র্যাকটিক্যালি কেউ উড়িয়ে দিতে পারবে না, যেগুলো আলোচনা হলো না, ইলেকট্রনিক্স মাধ্যমে অনেক কিছু আলোচনা হলো, সাক্ষী কাদের কাদের করা হয়েছে সেটা কিন্তু খুব ভাইটাল, খুব ভাইটাল। আবার বলছি, সেইটার উপর নির্ভর করে কেসের মেরিট। অনেক কেস ঘেঁটে দেখেছি। আপাতত এইটুকুই বললাম, দেখা যাক ভবিষ্যৎ যা হবে সেটা নিয়ে চোখ রাখবেন বাংলা বার্তায়।